প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা জানি যে গত বছরের অক্টোবরে ঢাকার মেট্রো রেল যেটা MRT6 যেটা চালু আছে, তো সেখানে একটা জায়গাতে বিয়ারিং প্যাড পড়ে যায় এবং আসলে একজন মানুষের কিন্তু মৃত্যু হয় এই অ্যাক্সিডেন্টে। সো তারপরে এটা নিয়ে অনেক শোরগোল হয় এবং পরবর্তীতে হাইকোর্ট বিষয়টা বিবেচনায় নিয়ে তারা একটা রায় দেয় যে এই বিষয়ে একটা ডিটেল তদন্ত করার জন্য এবং রিপোর্ট পেশ করার জন্য। তো তারপরে সরকার একটি এক্সপার্ট কমিটি করে এবং তারা সম্প্রতি একটি রিপোর্ট জমা দিয়েছে। তো সেই রিপোর্টটি নিয়ে টিভিএস আজকে লিড রিপোর্ট করেছে যে আসলে সেই রিপোর্টে কী ধরনের ফাইন্ডিংস পেয়েছে কমিটি বিশেষজ্ঞরা। তো সেটা নিয়ে আজকে আমরা রিপোর্ট পাবলিশ করেছি এবং এটা নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব এবং আমাদের বিশ্লেষণটা শেয়ার করব যে আসলে তদন্তের রিপোর্টে কী ধরনের যে প্রবলেমস বা ফল্টস বা তারা আসলে কী পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো রিপোর্টটি করেছেন টিভিএস সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন সাইফ। আমরা তার সাথে আলোচনা করব। সাইফ, আপনাকে স্বাগতম ইনসাইটে। আপনাকে ধন্যবাদ। তো এই যে প্রথমে যদি বলি যে আপনি একটু সংক্ষেপে বলেন যে এই কমিটিটা করার প্রেক্ষাপটটা, আমি যদিও একটু বললাম, আপনি একটু বলেন। হ্যাঁ, আপনি দেখছেন যে হচ্ছে মানে পৃথিবীতে এই ধরনের ঘটনা, এক্সপার্টরা বলতেছেন এই ধরনের বিয়ারিং পেড পড়ে যাওয়া, মানুষের মৃত্যু হওয়া, এই ধরনের ঘটনা মানে মেট্রো রেল প্রকল্পগুলোতে আর দেখা যায়নি আর কি। আচ্ছা। তো বাংলাদেশে একই জায়গায় মানে এক বছরের মাথায় হচ্ছে 2টা পেড নিচে পড়ছে এবং একজন মারাও গেলেন। তো এই প্রেক্ষিতে হচ্ছে এটা তো আসলে মানে জাপানের মতো উন্নত দেশ যারা এই ধরনের প্রযুক্তিতে ভরসা মানে সবসময় বানিয়ে আসছে কিংবা তারা অভিজ্ঞ, তাদের কাজ এত নিম্ন মানের কাজ হবে এটা আসলে এক্সপার্টরা মানে যেটা বলে আসছে। আমাদের এই ক্ষতির প্রেক্ষিতে সরকার হচ্ছে একটা তদন্ত কমিটি করছে। তদন্ত কমিটির প্রধান হচ্ছেন আপনার চুয়েটের সাবেক ভিসি জাহাঙ্গীর আলম। ওনার নেতৃত্বে দেশি বিদেশি এক্সপার্ট, বুয়েটের এক্সপার্ট আছে, বিদেশে যারা বাংলাদেশি এক্সপার্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ার এবং মেট্রো রেলে কাজ করে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে, ওরকম এক্সপার্ট এখানে আসছে। তো এই রিপোর্টটা তারা কমিটিতে রিপোর্টে আসলে কি কি ফাইন্ডিংস পেয়েছে আপনি মেজর রিপোর্টে? ওরা তো হচ্ছে পুরো লাইনটাই পর্যবেক্ষণ করলো, পুরো মেট্রো রেলের MRT6 যেটা এখন মানে রানিং, দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যেটা আমরা এখন চলাচল করতে পারি এই মেট্রো রেলে ওরা দেখতেছে 730টা বিয়ারিং প্যাড মানে তার স্থান থেকে মানে তার স্থানের মধ্যে ঝুঁকিপূর্ণ এখনো পর্যন্ত। কতটা বিয়ারিং প্যাড টোটাল আছে? টোটাল বিয়ারিং প্যাডে তো একটা পেয়ারের মধ্যে 4টা বিয়ারিং প্যাড থাকে। হ্যাঁ, 4টা। আপনি যখন 3,500 বিয়ারিং প্যাড হবে, একটা যদি পড়ে যায় মানে 4টা মানে একটা পেয়ার মধ্যে যে 4টা থাকে, একটা যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায় পুরো রাস্তা পুরো ইয়েটাই হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে যায়, পিলার। হ্যাঁ, মানে এই দেখা যাচ্ছে এই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই পিয়ারের উপরের অংশটা কিংবা যে ভায়া ডেস্ক থাকে ওটা ফাটল ধরছে মানে অনেক অনেক জায়গায়। মানে তদন্ত কমিটি এটা পেয়েছে শুধুমাত্র বিয়ারিং প্যাড যে ত্রুটিপূর্ণ, নট দ্যাট ঝুঁকিপূর্ণ পাচ্ছে। কংক্রিটের যে বেজ আছে ওটা ফাটল দেখা যাচ্ছে। এমনও জায়গায় দেখা যাচ্ছে কোনো জায়গায় 1 মিলিমিটারের বেশি ফাটল, তার মানে একটু ঝুঁকিপূর্ণ। তারপরে যে আপনি আসেন আমাদের যে উপরে যে ইয়ে থাকে ওভারহেড যে বৈদ্যুতিক লাইন যেখানে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা হয় গাড়িতে, ওখানেও সমস্যা আছে। ওখানে হচ্ছে স্পার্ক করে, যেটা হচ্ছে একটা যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ড ঘটতে পারে। আপনি যদি দেখেন হচ্ছে যেখানে হচ্ছে আমাদের রেল যেখানে মেট্রো রেলটা চলে ওটাও মানে মরিচে ধরা, ত্রুটিপূর্ণ, যে কোনো মুহূর্তে ওটা ক্ষয়ে যাওয়ার কারণে কমিটি বলতেছে লাইনচ্যুত হওয়ার শঙ্কা আছে। এই ধরনের ঝুঁকিপূর্ণ আপনি দেখেন। এই ধরনের ঝুঁকি এখন প্রাথমিকভাবে তো ওরা অনেক মানে আপনি তো রিপ্লেস করা হচ্ছে এখন, কিন্তু মূল সমস্যা হচ্ছে এটা দীর্ঘমেয়াদে এটা তো আসলে মানে অনেক ঝুঁকির মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে। এখন ঝুঁকি কমানোর জন্য যে মেট্রো রেল হচ্ছে আমাদের 100 ঘন্টায় 110 কিলোমিটার চলার কথা, ওটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার চলতেছে হচ্ছে 60 থেকে 90 কিলোমিটার, এবং কোথাও এটা হচ্ছে 44 থেকে 47 কিলোমিটার ঘন্টায়। মানে হচ্ছে অনেক গতি কমানো হচ্ছে ঝুঁকির কারণে। কি গতি কমানোর কারণে? আর 10টা জায়গায় হচ্ছে স্পিডটা কন্ট্রোল করা হচ্ছে বা যাতে, এবং হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি আপনি যে মেট্রো রেল এখন ইউজ করেন কম্পাউন্ড দেখা যাচ্ছে, ঝাঁকুনি দেখা যাচ্ছে। আপনি যাত্রীরা আসলে এটা স্বাচ্ছন্দ্য ফিল করে না
মানে এটা এক্সপার্টরা বলতে যাচ্ছে এই ধরনের বেয়ারিং প্যাড, এটা তো মানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রথমবারের মতো এটা তো ঝুঁকিপূর্ণ। আপনি মানে এক্সপার্টরা বলতেছে রোলিং স্টকগুলি দেখা যাচ্ছে আপনার যেই জায়গায় মানে আপনার থামানোর কথা স্টেশনে ওই জায়গায় থামছে না, থামানো যাচ্ছে না, এটা একটা ঝুঁকির কারণ। তার মানে হচ্ছে আপনার দরজা এবং প্ল্যাটফর্মের যেই গেটওয়ে যেখানে আমরা ঢুকি ওটার মধ্যে হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে না, এই সমস্যাগুলো আছে। তো এখানে ধরেন যে এই যে এত সমস্যা, তো এটা কিন্তু তো বিদেশিরা করলো, জাপান এটাই টাকা দিল, কন্ট্রাক্টরেও কি জাপানিজ ছিল? হ্যাঁ, জাপান তো জাপানিজরা তো এইসবতে আপনি গ্লোবালি তো খুবই রেপুটেড, তাদের দক্ষতা প্রশংসিত। কমিটি এটাই বলতে যাচ্ছে। কমিটি আমাদের এখানে কেন এটা হলো? কমিটি মানে এটা হচ্ছে আপনার আমাদের এখানে এটা কেন হচ্ছে মানে কমিটি বলতে যাচ্ছে, আমি কমিটির লোকদের সাথে কথা বলছিলাম এক্সপার্ট যারা, তো ওরা বলতেছে এটা আসলে আমাদের সুযোগের ওরা সদ্ব্যবহার করছে। কারণ ওই সময় হচ্ছে রাজনৈতিক সরকার থেকে একটা চাপ ছিল আমাকে দ্রুত এটা শেষ করতে হবে, যেই কারণে হচ্ছে অনেকগুলো টেস্টিং ওরা করে নাই। যেমন ধরেন একটা ভাইব্রেশন টেস্টিং করতে হয়, হ্যাঁ, থার্ড পার্টি দিয়ে, এই টেস্টিংটা করার কথা ছিল, ওরা করে নাই। যদি করতো তাহলে এই ধরনের ফল্ট থাকলে আগে ধরা পড়তো। যেমন ধরেন আপনি এখানে যে বুঝে নেবে আমার কাজটা, যেমন ছোট্ট একটা কাজ আমাদের কম্পিউটার যেটা এখানে যে কম্পিউটার অপারেটরগুলো করা হয়, দেখা যাচ্ছে এগুলো 2000 সালের মডেল, মানে 2000 সালের মডেল, এবং হচ্ছে এগুলো পরবর্তীতে চেঞ্জ করতে বাধ্য হয়েছে, যদিও মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি আসছেন তারাও এটা নিয়ে কথা তুলছেন, কোনো জায়গায় চেঞ্জ করতে পারছে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের মেট্রো রেলের সার্ভারটা আমাদের এখানে থাকার কথা ছিল, কিন্তু এটা আমাদের এখানে নাই, এটা জানতো না, এটা ইভেন ডিএমটিসিএলও জানতো না। এটা তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে টোকিওতে, জাপানে। আচ্ছা, তো তাতে অসুবিধা কি হচ্ছে? মানে এটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই, মানে নিয়ন্ত্রণ তো ওদের হাতে। আমরা লোন করছি ওদের কাছ থেকে মেট্রো, এবং হচ্ছে আমরা ঠিকাদার নিয়োগ করলাম, ওদেরই ঠিকাদার যেভাবে হোক। তার মানে হচ্ছে এটা হচ্ছে মানে আমাদের সম্পদ, কিন্তু এটা হচ্ছে এখন ওদের সম্পদ, মানে সার্ভার ওদের ওখানে টোকিওতে। তদন্ত কমিটির রিপোর্ট এই জিনিসগুলো উঠে আসছে। কোনো জায়গায় ভূমিকম্পের ঝুঁকিও আছে, যেমন কোনো জায়গায় সিঙ্গেল পাইলস স্টেশনের যে কোনো মানে লোড কি পরিমাণ নিতে পারবে ওটারও তার তথ্য পাই নাই। তার মানে হচ্ছে ভূমিকম্পের একটা ঝুঁকির কথা বলা হচ্ছে। রক্ষণাবেক্ষণের দুর্বলতা আছে। এখন বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে ইকুইপমেন্টগুলো এখন লাগতেছে, ইকুইপমেন্টগুলো এখানে খুচরা যন্ত্রাংশ এখানে পাওয়া যাচ্ছে না, নাই। মানে তার মানে জাপান থেকে আপনাকে পরবর্তী এটা কালেক্ট করতে হবে। যন্ত্রাংশ তো বাংলাদেশে নাই, এটা তো ইম্পোর্ট করতে হবে। কিন্তু আপনি তো মানে এটা রাখবেন, মানে अवेलेबल থাকবে, থাকবে না, একটা স্টক তো থাকতে হবে, সেটাও নাই না। এই ধরনের মানে সুবিধা মনিটরিং সিস্টেমের মধ্যে রিয়েল টাইম মনিটরিংও হচ্ছে না। তারপরে হচ্ছে আপনার অনেকগুলো বিষয় এখানে আসছে MRT6 এর। আমরা যদি বলি আপনার মানে ওই সময় হচ্ছে কিছু যে ডকুমেন্টগুলো মানে ডকুমেন্টের মানে কিছু পাওয়া যাচ্ছে, মানে ভুয়া ডকুমেন্টও পাওয়া গেছে। মানে কমিটি হচ্ছে অনেকগুলো ডকুমেন্ট কালেক্ট করছে, তোমরা কোন নির্দেশে কিংবা কার নির্দেশে প্রোডাক্টের কিংবা যে কোয়ালিটির কাগজগুলো কিংবা চিঠি, ওগুলোর মধ্যে অনেকগুলো ভুয়া, মানে একই ব্যক্তির 2 রকমের সাইন পাওয়া যাচ্ছে, মানে ফেক কাগজপত্র মানে কমিটি পাইছে। আমি কমিটির সদস্যদের সাথে কথা বললাম, ওরা জিনিসটা তুলে ধরছে। এখন যে বৈদ্যুতিক যে ইয়েগুলো আছে ওখানে, মানে বৈদ্যুতিক এবং সিগন্যালিং যে বক্সগুলো আছে ওখানে পানি এটা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পানি মানে ওরা পরিষ্কার করার জন্য হচ্ছে নিজের হাতে ওটা সরানো হচ্ছে পানিগুলো। এই ধরনের ঝুঁকি আমাদের এখানে এই মেট্রো রেলের মধ্যে আছে। তাহলে এই যে এত সমস্যা, আপনার এই কমিটি কি বলছে? ধরেন যে আমাদের তো আরও কয়েকটা লাইন মেট্রোর হবে, কোনোটা অনগোয়িং চলছে, তো এই যে এগুলো থেকে সমাধানের উপায়টা কি? সমাধান হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এই যে মানে আপনার এই ডাইনামিক ভাইব্রেশন টেস্ট, যেটা অন্যান্য মেকার প্রকল্প, যাতে এই টেস্টগুলো অন্য পক্ষ থেকে তৃতীয় পক্ষের মাধ্যমে এটা করানো হয়। আপনি জানেন আমাদের এটা তো MRT6, MRT1 যেটা কমলাপুর থেকে আপনার বিমানবন্দর, এবং MRT5 যেটা হচ্ছে আপনার এই গুলশান হয়ে ভাটারা যাবে এই থেকে, আমি তো এই মুহূর্তে ভুলে গেলাম এই মুহূর্তে লোকেশনটা। এই 2টা প্রজেক্টে আপনার MRT জায়গার অর্থায়নে চলমান আছে। এগুলো নিয়ে এখন রিসেন্টলি গত 2 বছর ধরে অনেকগুলো সমস্যা আমাদের এখানে যাচ্ছে, কারণ বলা হচ্ছে জাপানি ঠিকাদার অনেক বেশি ব্যয় প্রস্তাব করছে। ডিপিপিতে যে প্রস্তাব ছিল
আপনি যেমন MRT-5 MRT-1 53,000 কোটি টাকা ব্যয় প্রস্তাব ছিল, ওটা দেখা যাচ্ছে আপনার কন্ট্রাক্টর লেভেলে গিয়ে এটা হচ্ছে 96,000 কোটি টাকা হচ্ছে 96,000 কোটি টাকা হচ্ছে। তার মানে হচ্ছে প্রায় 83% মতো ব্যয় বাড়ছে। তো এই ব্যয়টা মানে এবং ঠিকাদাররা হচ্ছে মানে ওদের তো এমনভাবে ডিজাইন করে জাপানের ঋণের কন্ডিশন অনুযায়ী মানে পরামর্শ ওদের ওখান থেকে নিতে হয়, পরামর্শক বিড ডকুমেন্ট এমনভাবে করে জাপানি ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারে না, যে কারণে একটা দুইটা ঠিকাদার আসছে আমরা দেখছি, আমার কাছে আমরা যেহেতু রিপোর্ট করছিলাম এগুলো অনেকগুলো, ওরাই মানে কয়েকটা ঠিকাদার আসছে যে কারণে ইচ্ছা মতো তো ব্যয়টা বাড়ানো হয়েছিল গত 1.5 বছর ধরে, যে কারণে 2টা প্রজেক্টের কাজ বন্ধ জাপানের ঠিকাদার। এই আপনার এক্সপার্টরা এটা বলতেছে কিংবা তদন্ত কমিটি এটা বলতেছে ভবিষ্যতে মেগা প্রকল্প যেগুলো আসবে ওগুলো যাতে বুঝে নেওয়ার সক্ষমতা থাকে। এখন হচ্ছে আমাদের এখানে আগে যে সময় মেট্রো মানে যে সময় মেট্রো রেল আসে MRT-6 ওখানে যারা কাজ করছে মানে আমলারা হচ্ছে এটার মানে তদারকি পুরো DMT সেলের দায়িত্ব ছিল, এক্সপার্ট ছিল না। তত অন্তর্বর্তী সরকারের আমলে কিছু এক্সপার্টও নিয়োগ দেওয়া হয়েছে, কিংবা আমাদের এক্সপার্ট নেওয়ার সুযোগ আছে কাজটা বুঝে নেওয়ারও তো কিছু আপনার দক্ষতা লাগবে। হ্যাঁ অবশ্যই। এই কাজটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনাকে মানে ঠিকাদাররা ওরা যা দিবে সেটাই ঠিক হবে। ওরা হচ্ছে আপনার জাপান কখনো কোয়ালিটি কাজ করে না বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমাদের এখানে একটা প্রমাণ, মানে সরি মানে নিম্নমানের কাজ করে না, এটা হচ্ছে আমাদের এখানে প্রমাণ আমাদের দুর্বলতা নিয়ে নিম্নমানের কাজটা ওরা করছে, কমিটি রিপোর্টে আসছে এটা। ওকে, তো সেখানে কি আপনার সরকার কি ধরেন যে এই কমিটির রিপোর্টের উপরে বেস করে তো এই যে ঠিকাদার কোম্পানি বা জাপানিজ কোম্পানি তাদের সাথে কি কথা বলার ব্যাপারে কোনো কিছু বলেছে কমিটি? কোনো কমিটি ওদের সাথে কথা বলছে, বাট হচ্ছে ওদেরকে ধরার খুব সুযোগ নাই। মানে কমিটি ওদেরকে যখন কমিটি ডাকছে আমরা যখন কথা বলছিলাম বলছে আমরা তোমরা আমাদেরকে বলছো এটা দ্রুত করতে হবে টাইমের আগে, সেহেতু তারা হচ্ছে অনেক কিছু তারা করতে পারে নাই, কিংবা টেস্টিংটা করতে পারে নাই, ভাইব্রেশন টেস্টিং কিংবা অনেকগুলো বিষয় তারা এটা তারা সুযোগটা এটা তারা নিয়েছে। এখন তারা হচ্ছে বেশ কয়েকটা মানে কমিটি হচ্ছে 3টা স্তরে মানে এটা সমাধানের একটু যেহেতু রিপোর্টটা হাইকোর্টে দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে 3 ধরনের মানে কমিটির রিপোর্টের মধ্যে যেটা আছে ওটা বাস্তবায়ন করার কথা বলছে। ডিএমসি সেলের সাথে আমরা কথা বললাম, একটা হচ্ছে 1 মাস মেয়াদি কিছু স্বল্প যে বিয়ারিং প্যাডগুলো চেঞ্জ করা, দীর্ঘমেয়াদী 6 মাসের কিছু সুপারিশ রাখছে, এবং হচ্ছে দীর্ঘমেয়াদী 2 বছর মেয়াদি এটাকে রাখছে। আপনি জানেন এটা জাপানের ঋণ, মানে আপনার কমিটি বলছে মানে আমাদের যে কমিটির রিপোর্টে ওটা বলতে যাচ্ছে এই যে গতি কমে যাওয়া, হ্যাঁ, এবং হচ্ছে এই প্রজেক্টের হচ্ছে মেয়াদ হচ্ছে মানে লাইফ টাইম হচ্ছে আমাদের 20 থেকে 25 বছর। তার মানে হচ্ছে এই যে ক্ষয়ে যাওয়া কিংবা অগ্নিকাণ্ডের ঝুঁকি কিংবা যে ইনস্ট্রুমেন্টগুলো যে নিম্নমানের ইনস্ট্রুমেন্ট এগুলোর কারণে হচ্ছে আমরা তো এটা যে পরিমাণ সময় ব্যয় করার কথা মানে পাওয়ার কথা ছিল এটা 20-25 বছর ওই সময় পাবো না হয়তো বা এটা, এবং হচ্ছে আমাদের উৎপাদনশীলতা কমবে এবং এটাতে ঋণ করে আপনার রাজস্ব কমবে, যেহেতু আমরা এখান থেকে রাজস্ব আহরণের কথা ছিল মানে টিকিট বিক্রি করে 25 বছরের জায়গায় যদি 20 বছর চলে তো আপনি 5 বছরের রিটার্ন কম পাবেন। তার মানে হচ্ছে আমরা ঋণ শোধ করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মেগা প্রকল্পগুলোর ক্ষেত্রে এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে জাপান কেন যে কোনো ডোনারের অর্থায়নের প্রজেক্টগুলো এই যে টেস্টিংয়েরগুলো কথা বলা হচ্ছে, যে সুপারভিশনের কথাগুলো বলা হচ্ছিল বাস্তবায়ন পর্যায়ে এবং বাস্তবায়নের পরবর্তীতে এই বিষয়গুলো যে আসলে মানা হয় তাহলে আমাদের এই যে ঝুঁকির কথা বলা হচ্ছে এই ঝুঁকিটা আসলে কমে যাবে। রাইট। তো আপনি তো ডেভেলপমেন্ট এরিয়াতে অনেকদিন কাজ করছেন, তো আপনার এখানে কি ধরেন যে বাংলাদেশ সরকার জাপানিজ ফাইন্যান্সিয়ার এবং কন্ট্রাক্টর এদের সাথে কি আবার আলোচনা বা রিভিউ করার কোনো সুযোগ আছে এখানে? না, রিভিউ করার সুযোগ নেই। আপনি মানে আমি এখানে উদাহরণটা অন্যভাবে দিতে যাচ্ছি। আপনি যখন আমাদের MRT-5 এবং MRT-1 ব্যয় বেশি প্রস্তাব আসছে মানে আপনার ডিপিপি অনুমোদিত ডিপিপির চেয়ে, ওই ডিজাইনটা করছিল কারা? ওই ডিজাইন ফিজিবিলিটি স্টাডি কিন্তু জাপানি কোম্পানি করা, ওরা প্রথমে যে ব্যয়টা দিচ্ছে ওই ব্যয় দিয়ে আমাদের ডিপিপিটা করানো হয়, ওই ব্যয়টাই তো আমরা একনেকে অ্যাপ্রুভ করলাম। পরবর্তীতে হচ্ছে যে মানে পরামর্শক সে তার মতো করে আবার একটা এস্টিমেট করলো, এস্টিমেট করার পরে সে যখন টেন্ডার করলো তখন দেখা যাচ্ছে ব্যয় বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি এখন আপনি এইটা ব্যয় কমানোর জন্য সরকার গত 1.5 বছর ধরে নেগোসিয়েশন করতে যাচ্ছে ওদের সাথে, জাপানের সাথে। জাপান কোনো অবস্থায় এটা ছাড় দিতে রাজি না। কেন অন্য ফাইন্যান্সিয়ার আমি খুঁজতে পারি না বাংলাদেশ? হ্যাঁ, এইটাই হচ্ছে মানে এখন বিষয়। আপনি জানেন হচ্ছে এখানে তো কোরিয়াও দিতে চায়, আপনি হচ্ছে চায়না দিতে চায়, হচ্ছে আমাদের মানে নতুন করে নেওয়া হচ্ছে MRT-5 নর্দার্ন আরেকটা যে পার্ট, ওই পার্টটা হচ্ছে এডিবি এবং কোরিয়ার অর্থায়নের জন্য আমরা প্রস্তুত। কিন্তু সরকার এই যে এখান থেকে একটা
মানে কি বাজে অভিজ্ঞতা, যে কারণে এই এখন বড় প্রকল্প, যে কারণে এই প্রজেক্টটা গত 1.5 বছর ধরে অনুমোদনের জন্য একটাকে উপস্থাপন করা হচ্ছে না। একই সাথে MRT-2 আর একটা প্রজেক্ট আছে, ওয়ার্ল্ড ব্যাংক ওটা ফান্ডিং করবে, এটা হচ্ছে পুরান ঢাকা গেটে যে টাচ করবে ওইদিকে যাবে নারায়ণগঞ্জ পর্যন্ত, ওই প্রজেক্টটাও ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করবে, এগ্রি করছে। এখন কিন্তু সরকার খুব ধীর গতিতে আগাচ্ছে। এখন হচ্ছে যদি ওপেন টেন্ডার হয় ওয়ার্ল্ড ব্যাংক বা ADB অর্থায়নে, তখন মানে আমাদের এটা হচ্ছে ওই যে বলা হচ্ছে জায়গা যে একটা স্ট্যান্ডার্ড সেট করছে, অনেক বেশি ব্যয় বাস্তবায়ন করা, অনেক বেশি ব্যয়, কিন্তু হচ্ছে আপনার যে ইকুইপমেন্টগুলো দিচ্ছে কোয়ালিটি হচ্ছে নিম্নমানের। ওই জায়গাটাকে সরে এসে যখন আপনি ওপেন টেন্ডারিংয়ে যাবে কিংবা একদম যথাযথ প্রক্রিয়া টেন্ডারিংয়ে যাবে, তখন বোঝা যাবে যে আসলে মানে মেট্রো রেল রিয়েলটা। আমি একটু আগে আমার নিউজ দেখে আপনি এক বিদেশ থেকে এক ভদ্রলোক ফোন দিয়েছিল, যিনি হচ্ছে কিছুদিন আগে DMTCL চাকরি করতেন। উনি বলছে তুমি দেখো আমরা রিসেন্টলিও, মানে উনিও মেট্রো রেলে কাজ করেন, আমরা রিসেন্টলিও হচ্ছে দুবাই মেট্রোতে যে কাজ করলাম, ওটা টেন্ডার প্রক্রিয়া দেখো, তোমাদের ব্যয় দেখো পার কিলোমিটার প্রতি মেট্রো রেলের ব্যয়, আর আমাদের দেখো মানে এখানে যেটা আমরা করছি, মানে অনেক অনেক পার্থক্য। এই পার্থক্যগুলোতে আসলে নিরসন করা দরকার। রাইট। ওকে সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ TBS ইনসাইটে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আমাদের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করলাম। আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।